কিছু মনে করবেন না ম্যাডাম, এটা তো আধার কার্ডের ফটোর থেকেও একদম বাজে ফটো। আর এটা বায়োমেট্রিক ছাড়া বোঝার উপায় নেই। আপাতত এই স্কেচটাই আছে আমাদের কাছে, আর এটা দিয়েই খবরটা বার করতে হবে। এরা দুজন হয়তো পেশাদার খুনি। ম্যাডাম, আপনার লিস্টে যতগুলো নাম ছিল ততগুলোই আমি দেখে ফেলেছি, কিন্তু কারোর কোথাও কোনো খোঁজ পাইনি। এই দুজনও হিস্ট্রি শিটারই হবে। বন্দুকে সাইলেন্সার লাগিয়ে বাড়িতে ঢুকেছিল। কিছু না কিছু রেকর্ড তো আছে। কোনো না কোনো গ্রুপে এই সুপারি ডিসকাস তো নিশ্চয়ই হয়ে থাকবে। লেগে পড়ছি ম্যাডাম, কিন্তু ওই কোশিপুর আর হাসিম মির্জার উপরে অনেকগুলো চুরির কেস রয়েছে, আর অনেকবার জেলেও গেছে, আর অনেক মেয়ে ঘটিত কেসও রয়েছে ওর বিরুদ্ধে। আরে স্যার, ভয় পেয়ে না, আমি এমনি বাড়ি বসেছিলাম। সেটাই তো হাসিম, তোর মতো একজন লুচ্চা লাফাঙ্গা এরকম 3-4 দিন ধরে কি করে চুপচাপ বসতে পারে? এটা হতেই পারে না। আপনার মেয়ে হেনার খুনের 1 সপ্তাহ বাদে আপনার মনে পড়লো যে হাসিম মির্জাও আছে, যে আপনার মেয়েকে জ্বালাতো। এত কমজোরি স্মৃতিশক্তির কোনো বিশেষ কারণ? আসলে এটা বলতে ভুলে গেছিলাম। কবেকার কথা এটা? কে সেই ছেলেটা? নাম বল মালটান আমার। যদি মেরে ঠ্যাং না ভেঙে দিই না পড়িস না। বাবার আমি হাসিমকে দেখে নেব। শয়তান। বল মা, নামটা বল ওর। হাসিম নাম ওর। কোশিপুরার ওই আশেপাশেই ও থাকে। সব সময় কাজে যাওয়া আসার সময় আমায় বিরক্ত করে। কবে থেকে? মাসখানেক ধরে। আর এখন বলছিস তুই? আমি ভেবেছিলাম 1-2 বার বলার পরও বুঝে যাবে, কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছে ও। তোর গায়ে হাত দিয়েছে? বল হেনা, তোর গায়ে হাত দিয়েছে? তুই চল এক্ষুনি আমার সঙ্গে, আমি দেখাচ্ছি মজার সালাকে। চল। দাঁড়া, শুনলি না ইরফান কি বললো? আমরা দেখে নেব হাসিমকে। বাবা, বাবা ওই ছেলেটা ওই গ্রে টি শার্ট পরে আছে। আজ মনে হচ্ছে ব্যাপারটা এগোতে পারে। কি বলছিস? দেখ না, ওই তো। আরে হয় এক্ষুনি তুই আমার মেয়ের কাছে ক্ষমা চা, না হলে আমরা থানায় যাচ্ছি। কেন? পুরো পাড়ার সামনে আমার উপর হাত তুলে এটা যথেষ্ট নয়? পাষণ্ড, এক তো সমাজের চোখে আমাদের ছোট করলি, আর এখন কি মুখে কালি ছেটাবি? এক্ষুনি ক্ষমা চা ওর কাছে। কি হলো, ক্ষমা চা। তুই আমাকে কথা দে, আজ থেকে এই মেয়েটা কেন কোনো মেয়ের পিছনে তুই এইভাবে ঘুরে তুমি, বেড়াবি না। বাবা আর কথা বাকি দে। সবাই আমার কথা ভালো করে শুনে নাও। এই মেয়েটার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি আমি। সোজাসুজি গিয়ে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, জানি এর বিয়ে হয়ে গেছে আর এর একটা বাচ্চাও আছে। বল বল। শোন, তোর মুখে আমার দিদির নাম একদম নিবি না, বুঝলি? বাবা, থানায় চলো। চল বাবা। চলো চলো। এই শুনুন শুনুন দাদা, থানায় যাবেন না, অনুরোধ করছি। কিন্তু আপনার ছেলের মধ্যে তো কোনো অনুশোচনাই দেখছি না। আমি ক্ষমা চাইছি আপনার মেয়ের কাছে, কেন? ঠিক আছে? ওর মুখে কি তালা লাগানো আছে? 4 ফুট পাকামো করে হচ্ছে না, বলা শেষ। চলো বেরো, চলো চলো চলো। দেখুন, দেখুন। বেরো এখান থেকে। এই ক্ষমা চা। ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। চলো, ক্ষমা চাইলাম। আর এমনি তো একে দেখে পাগল হয়ে যাওয়ার মতো কিছু নেই যে শুধু এর কথা ভাববো। হলো তো শান্তি এবার। আর আকরমবাবু, এইভাবে চোখ পাকিয়ে তাকানোর কোনো দরকার নেই। উদ্দেশ্য ভালো ছিল আমার। আপনার ভাগ্য খারাপ যে আপনি আমার মতো একজন ভালো জামাই পাননি। চল এখান থেকে, চল। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, চল মা। নির্লজ্জ, বেহায়া। এরপর আর কোনোদিনও হেনাকে ছইনি স্যার, বড্ড বার বেড়েছিস তুই। কিন্তু এই হাসিম মাথায় ঢুকছে না? ওকে দূর থেকে লক্ষ্য করত। আমি তো রোজ ওকে বলতাম স্যার চাকরি ছেড়ে দে, কিন্তু ও রাস্তা পাল্টে ফেললো, চাকরি ছাড়েনি। একটা রাস্তা পুলিশ স্টেশনের দিকেও আসে, আরো সহজ সেটা। এটা আপনাদের মনে হয় স্যার, আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের কথা ভাবুন। আমাদের জন্য পুলিশের রাস্তা মানে পুলিশের চক্রব্যূহ মনে হয়। ব্যাস, ঘুরতে থাকো গোল করে। যেভাবে আপনি আমাদের ঘোরাচ্ছেন, ব্যাপারটা লুকিয়ে গেছেন। না স্যার, এরকম কোনো ব্যাপারই না স্যার। আসলে হেনা আমাদের এত সহজ সরল ছিল, আমরা কেউ ভাবতেই পারি না ওর সাথে কেউ শত্রুতা করতে পারে। ব্যাস হঠাৎই এই কথাটা মনে পড়ে যায় স্যার। আমির আশরাফকে আকরামবাবু ফোন রেকর্ড পরিষ্কার বলছে
যে আশরাফ আর আপনার মেয়ে হেনার মধ্যে প্রচুর কথা হতো। এবার হয়তো এটা বলবেন যে এটাও স্মৃতিতে নেই। এই আমির আশরাফের নামটা আবার কবে মনে পড়তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমির এনারা আমার মা বাবা। ও হলো আমার বোন ফারিন, আর ও হলো আমার ছোট ভাই ইরফান। মা বাবা, ও হলো আমির আশরাফ। কি করো তুমি? আগে ছোট একটা গ্যারেজ আছে নিয়াজগঞ্জে। তাহলে কি ওখানেই থাকো? হ্যাঁ, নিয়াজগঞ্জে আমার একটা ছোট্ট বাড়ি আছে। হ্যাঁ, আমরা চিনতাম ওই আমিরকে। দুজনের কি সম্পর্ক ছিল? সম্পর্ক মানে বন্ধু ছিল দুজনে। মেনে নিলাম তোমরা বন্ধু ছিলে, কিন্তু তোমাদের কল রেকর্ডস বলছে বন্ধুর থেকে কিছু বেশি। আমি নিকা করতে চেয়েছিলাম স্যার। করতে চেয়েছিলে মানে? আর করতে পারবো না। না, ও তো বেঁচেই নেই। হ্যাঁ বলুন। আগে এই ডিসপ্লে ফন্ট একটু ছোট হয়ে গেছে। আপনি এখানে না এসে বরং নিজেই ফোনের সেটিংসে গিয়ে 2 মিনিটে ঠিক করে নিতে পারতেন। কিন্তু আমার জন্য এসব নতুন তো, তাই। কি নতুন? ফোনের সেটিংস? না, মানে ফোন সব কিছু। প্লিজ একটু হেল্প করবেন। আমার নাম আমির আশরাফ। আমি এই ফন্টের সাইজটা চেঞ্জ করে দিয়েছি। ভালো দেখাচ্ছে ফন্টস। প্রথমবার যখন আমি মোবাইলটা দেখলাম, না মানে তোমাকে দেখলাম, যখন প্রথমবার এসেছিলাম না তোমার শপে মোবাইল নিতে, যখন ওখানে তোমাকে দেখলাম খুব ভালো লেগেছিল আমার। ফোনটা ভালো লেগেছে? তুমি? আমি বুঝেই গেছিলাম। সত্যি? যখন আমি প্রথমবার এসেছিলাম? তুমি যতবার যেই কারণেই শপে এসেছিলে, আর লাস্ট টাইম যখন ফন্ট চেঞ্জ করানোর অজুহাতে এলে, আমি তো তখন ফন্ট চেঞ্জই করিনি। কিন্তু আমি বলেছিলাম ফন্টটা খুব ভালো লাগছে। আমার হাসি পাচ্ছিল। আমার তোমাকে ভালো লাগছিল। তুমি তো আমার নামও পর্যন্ত জানো না, আর ডাইরেক্ট ভালোবাসা? ভালোবাসা এত তাড়াতাড়ি হয়ে যায়? এত সহজে? আমি যে তোমার নাম জিজ্ঞেস করেছিলাম, তুমি বললেই না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সাহেব যে হিনার পৃথিবীতে নেই। আমি কবরস্থান অব্দি গেছিলাম, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাইনি। পুরো 1 বছর আমরা সম্পর্কে ছিলাম। আমি নিকার কথাও বলেছিলাম, আর হিনা কবুলও করেছিল। হেনাকে কেউ কেন মারতে চাইবে? আমি একেবারেই জানি না সাহেব। ও খুব নম্র আর সাদাসিধে ছিল। কেউ ওকে কেন মারতে চাইবে? তোমরা দুজন বিয়ে করতে চাইছো, ব্যাপারটা আর কে কে জানতো? আমাদের দুজনের পরিবারই জানতো, আর 2 পরিবার নিকাতে রাজিও ছিল। তুমি সম্ভবত হেনার সবচেয়ে কাছের ছিলে। কখনো এমন কিছু হয়েছে হেনা কিছু বলেছে? কোনো ভয়, হুমকি, এই ধরো যেমন হাসিমের ব্যাপারটা? হাসিমের কথাও তখন বলেনি যখন এসব হয়েছিল। যখন ওর বাবা আর ওর ভাই ইরফান হাসিমকে ওয়ার্নিং দিয়েছিল, তারপর আমাকে বলেছিল। এটা কিরকম হলোই না? তুমি আমাকে এর আগে কেন বলনি? আমির বাবা আর ইরফান ওকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। তোমার কি মনে হলো যে আমি ওই গুন্ডাকে সামলাতে পারবো না? না আমির, আমার মনে হলো এই ফালতু ঝামেলায় তোমাকে না জড়ানোই উচিত। কেন? ব্যাপারটা তো হয়ে গেছে আমির। এখন তুমি আমায় বললে আমি শপে যাওয়ার রাস্তা চেঞ্জ কেন করেছি, তাই আমি তোমাকে বললাম। এই হাসিম এত ঝামেলা হওয়ার পরও পিছু নিচ্ছিল? এমন কিছু হয়েছিল যেটা হেনা বলেছিল? কোনো ব্যাপারে যেটা দ্বিতীয়বার হয়েছিল? কিছু বলছিলই না, জানি না কেন। ম্যাম, আমি সত্যি বলছি, আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি ওই মেয়েটার সাথে কি একটু কথা কি বলেছি, তারপরে মার্ডার হয়েছে। আমি জানি আমার উপর কেস আসবে। এই দুটো লোক, এরা কারা যারা তোর কথায় হেনাকে মেরে দিয়েছে? এর মধ্যে তুই একজন না? এই যে, এটা তুই না? ম্যাডাম, এটা আমি নই।
তুই ভালো করে এদিকে তাকাচ্ছিসও না, তুই ছবিটার দিকে একবারও দেখছিসই না। কিন্তু আমাদের থানায় সব সমস্যার সমাধান করার জন্য অনেক বড় বড় উপায় রয়েছে। আমি ছোটখাটো চুরি করেছি, মেয়েদেরকেও ডিস্টার্ব করেছি, হ্যাঁ এই হেনাকেও ডিস্টার্ব করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত বন্দুক তো কি চাকু ছুরিও ছুঁইনি আমি। আর এই হেনার আমি বাড়িও চিনি না। কিন্তু আমি সব দেখে নিচ্ছি, বুঝতে পারছি সব। কি ম্যাডাম? এই দেখ, ছবির চোখ দুটো আর তোর চোখ দুটো ম্যাচ করছে। এটা তুই? না ম্যাডাম। তুই তো এটা, বল। না ম্যাডাম। বল। না ম্যাডাম। ছবি দেখ। না ম্যাডাম, এটা আমি নই। হিনা, তুমি অনেক বদলে গেছো। জীবনের রং তো বদলাতেই থাকে আমির, আর আমার জীবন অন্ধকারের কালো রঙেই আটকে আছে। আটকে গেছিল, এখন না হিনা। আজকে তুমি আর আমি একসাথে একটা রঙিন জীবন শুরু করতে পারি। এর মধ্যে অতীতের ফারাজকে নিয়ে আসার কি দরকার? আমার সোহেল শুধু আমার নয় আমির। মা বাবা তারা হয় যারা ভালোবেসে লালন পালন করে, আর ফারাজ তো সোহেলের মুখ 3-4 বছর ধরে দেখেইনি। হিনা, আমি তোমাকে কথা দিচ্ছি, সোহেল সবসময় আমার বড় ছেলে থাকবে। তা সত্ত্বেও এসব কেন? আমি সময় লাগবে, আমার কিছু জিনিস বোঝার আছে আমার। স্যার, আপনি ডেকেছিলেন তাই এত দূর থেকে এসেছি, আর আপনাকে সবকিছু বলেছি। আরও একবার বলছি, হ্যাঁ আমার ফারিনের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পরে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। স্বাভাবিক, আমি সেই সময় ওর ওপর রেগেছিলাম, কিন্তু সেই কথাটা 3 বছর হয়ে গেছে, আর এর মাঝখানে জীবন অনেকটা বদলে গেছে। আর একটা জীবন শেষও হয়ে গেছে। আমি দুঃখিত হিনার জন্য, কিন্তু এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবার আমি যেতে পারি স্যার? এখানে যখন আমি বলি যেতে পারো, শুধু তখনই লোকে যেতে পারে। বসো। স্যার, আমি হিনাকে ঠিক মতন জানতামও না, আর এমনিতে ও খুব কম কথা বলতো। আমার যখন ফারিনের সঙ্গে বিয়ে হয় তখন আমি শুধু এতটুকু জানতাম ও ফারিনের থেকে 2 বছরের বড়, আর ওর বিয়ে 1 বছর হয়ে গেছিল। তুমি কি ফারিনকে মারতে চেয়েছিলে? স্যার, আগ্রাতে আমাদের পোল্ট্রির বিজনেস আছে, আর আপনি যদি খুঁজে দেখেন না, আমাদের 7 পুরুষ অব্দি কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। হেনা কি সেই কারণে মারা গেছে? কারণ তোমার ভাড়াটে খুনি হেনাকে ফারিন মনে করেছে? স্যার, আমার কাজে যেতে হবে এবার, আর আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি এই কেসটাতে আমাকে জোর করে জড়াতে চাইছেন। আপনি করতে পারেন, কিন্তু আপনি কোনো প্রমাণ পাবেন না। আমি চলে যাচ্ছি শাহিদ, তোমাকে, তোমার এই বাড়ি, তোমার মা বাবা সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। এই বিয়ের বাঁধনে আমি আর আটকে থাকতে পারছি না। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি আমার নিজের একটা জায়গা চাই, যেখানে আমি নিজের ইচ্ছে মতো সব করতে পারবো। আমরা দুজনেই জানি যে তুমি তোমার জীবনে যে মেয়েকে চাও, আমি সে নই। তোমার আমার দিদি হেনার মতো মেয়ের দরকার ছিল, কিন্তু আমি আমার মতো, আমি হেনা নই। তুই জানিস, সত্যিকারের ভালোবাসা পাওয়াটা ঈদের চাঁদের মতো। আমি তো বলছি আমিরের সঙ্গে বিয়েটা করে ফেল, ছাড়িস না কিন্তু ওকে। তুই যেরকম, আমির তোকে সেভাবেই ভালোবাসে। ও তোর মধ্যে অন্য কোনো মেয়েকে খোঁজে না, এমনকি তোকে অন্য কোনো ধাঁচে ফেলতেও চায় না। আরে এটা কি? এটা আমির দিয়েছে, আমির দিয়েছে তোকে। হিনা, এই আংটিটা, এটা আগে তো দেখিনি তোমার আঙুলে। নতুন বানিয়েছ? স্যার, শাহিদ, হাসিম আর আমির 3 জনেরই ফোন রেকর্ডস 2বার চেক করেছি, কিন্তু হেনার কেসের সাথে যুক্ত কোনো সূত্র পাচ্ছি না। স্যার, আমি আবারও একবার বলছি,
আমার পুরোপুরি মনে হচ্ছে এই শুটারের টার্গেট ফারিনি হয়ে থাকবে, হেনা নয়। কিন্তু স্যার মোটিভের কথা যদি ভাবি, হেনার কেসটা কিন্তু সত্যি দুর্বল। এই কেসটা টিপিক্যাল সুপারি মার্ডার লাগছে। এটা কি করে হতে পারে যে সুপারি নেটওয়ার্ক ইনফরমারদের কাছেও খবর নেই? দুজন গামছা স্যার মাথা এই ছেড়ে অ্যাঙ্গেলটাও ভীষণ অদ্ভুত। নর্মালি এই ধরনের সুপারির খবর কেউ না কেউ নিশ্চয়ই পেয়ে থাকে। স্যার হতে পারে এই দুজন খুনি হয়তো বাইরে থেকে এসেছে। স্যার হেনা যে মোবাইল শপে কাজ করত, আমি ওখানকার মালিক, এমপ্লয়িজ সকলকে জিজ্ঞাসা করেছি। কেউ হেনা আর আমিরের সম্পর্কে জানতোই না। ভাবুন স্যার, 1 বছর ধরে এদের সম্পর্ক গোপন ছিল। এটাও হতে পারে যে বাড়ির মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে, যার কোনো আন্দাজ আমাদের নেই। হয়তো এই বাড়িরই কেউ সুপারি দিয়েছে। কিন্তু স্যার কেন? হেনা আর আমিরের সম্পর্কে কার আপত্তি থাকতে পারে? যদি ওদের বিয়ে হয়ে যেত, একটা পরিবার তো অন্তত খুশি হতো, অন্তত পক্ষে একটা মেয়ের জীবন তো স্বাভাবিক হতো। স্যার যদি পারিবারিক মামলা হতে পারে সেটা ভাবি, তাহলেও মিস্টেকেন আইডেন্টিটির কেস তো হতেই পারে। স্যার বাড়ির ভেতরেই হয়তো কারোর ফারিনের ওপর রাগ ছিল, সুপারি দিয়েছিল ফারিনের নামে, আর মারা গেল হেনা। একটা পরিবার তো অন্তত খুশি হতো, অন্তত পক্ষে একটা মেয়ের জীবন তো স্বাভাবিক হতো। স্যার যদি পারিবারিক মামলা হতে পারে সেটা ভাবি, তাহলেও মিস্টেকেন আইডেন্টিটির কেস তো হতেই পারে। স্যার বাড়ির ভেতরেই হয়তো কারোর ফারিনের ওপর রাগ ছিল, সুপারি দিয়েছিল ফারিনের নামে, আর মারা গেল হেনা ভুল করে। ফারহিন, ওই রবিবার দুপুরে যা যা হয়েছিল প্রত্যেকটি কথা ছোট থেকে ছোট খুব ভালো করে মনে করবার চেষ্টা করো, তারপর বলো। দেখো, 2 বার বেল বাজলো, তুমি দরজা খুললে, দেখতে পেলে 2টো লোক মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে, তার মধ্যে একজন ছুরি বার করলো আর তোমাকে ধমকে ভেতরে ঢুকলো। তারপর কি হলো? তারপর তো একজন আমার মুখটা চেপে ধরলো। তারপর দ্বিতীয় লোকটা গান বের করে। হ্যাঁ, তাহলে ওরা তোমাকে গুলি করলো না কেন? ফারিন একজন তোমার ওপরে ছুরি ধরে রেখেছিল, অন্য একজন তোমার ওপর বন্দুক ধরেছিল। ওরা কি তোমাকে মারতে চেয়েছিল? তখন তো আমারও এটাই মনে হচ্ছিল ম্যাডাম। আমাদেরও সেটাই মনে হয়েছে, কিন্তু কি এমন ঘটলো যাতে তোমাকে মারলো না? স্যার ওরা দুজন একে অন্যের দিকে তাকিয়েছিল, তখনই হঠাৎ মা ডাকলো। হেনা, দরজা কে ধাক্কাচ্ছে? হেনা, তোমার মা বলেছিল দরজায় কে আছে দেখ। হেনা, তোমার মা ভেবেছিল দরজা হেনা খুলেছিল। হ্যাঁ হয়তো। তারপর তারপর কি হলো? তারপর ওরা আমাকে চেপে ধরলো, টানতে টানতে অন্য রুমে নিয়ে গেল। হেনাকে ওর হাজব্যান্ড ফেরত পাঠিয়েছে, তাই ও বাড়ি ফিরে এসেছে। কিন্তু তুমি নিজে তোমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে এসেছো। এই ব্যাপার নিয়ে তোমার আব্বু, আম্মি বা ভাইয়ের কোনো অভিযোগ ছিল? রাগ, কোনো সমস্যা? ওনারা রেগে নিশ্চয়ই ছিলেন স্যার, কারণ আগেই হেনার বিয়েটা ভেঙে গেছিল আর আমিও বাড়ি ফিরে এসেছিলাম। ওনারা রেগে ছিলেন কারণ শাহিদ আমাকে নিতে এসেছিল আর আমি ওর সাথে ফিরে যাইনি। আমাদেরই ভুল, ওকে আমরা সহবত শিক্ষা দিইনি, শাসন করে বড় করা হয়নি। তুমি যতই কঠিন হতে, আমি সেটাই হতাম যেটা হতে চেয়েছিলাম। আর আমার মনে হয় না যে আমি কোথাও ভুল কিছু করেছি। দুর্ভাগ্য শুধু এটাই যে ঠিকঠাক কাপল হলাম না। আমি সে নই যাকে শাহিদ খুঁজছিল, কিন্তু শাহিদও তো সে নয় না যাকে আমি চেয়েছিলাম। কিন্তু এটা ঠিক করার দায়িত্ব তো তোমার নয় ফারিন দিদি। আর আমার নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার তোর নেই ইরফান। কতবার বলেছি তোকে ফারহিন, বাবা, সবার আগে তুমি ওকে সহবত শেখাও। একটু ভেবে দেখ, হেনাকে ধাক্কা দিয়ে শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছে। আমরা কত করে চেষ্টা করছি যাতে ব্যাপারটা মিটে যাক, আর তুই, ওর তোকে নিতে এলো এখানে আর তুই যেতে চাইলি না। অনেক ভাগ্য করে ওরকম ভালো পাত্র পাওয়া যায়। আমি না এরকম স্বামী চাই আর না এরকম ভাগ্য। আরে তুই এই বাড়ির ব্যাপারেও তো একটু ভাববি। তোরা দুজন এইভাবে কি চিরকাল পড়ে থাকবি? পাড়ার লোকেরা যা খুশি তাই বলছে, আমাদের সম্মান মাটিতে মিশে গেছে। তুমি তো সবসময় পাড়ার কথাই ভাবো, কখনো আমাদের কথাও তো একটু ভাবো। তোমার পাড়া গোল্লায় যাক, আমি শাহিদের বাড়িতে আর ফিরে যাব না। বেয়াদব কোথাকার। ফারহিন, তোমার আব্বু, আম্মি বা ভাই তোমায় খুন করবার প্ল্যান করতে পারে। দেখো,
তোমার আম্মি হেনা বলে ডেকেছিল। ওনার মনে হয়েছিল দরজা খুলেছে হেনা, তো হত্যাকারীরা তোমাকে হেনা মনে করেছে, যেহেতু ওরা তোমাকেই মারতে এসেছিল। তারপর হেনাকে ফারিন ভেবে মেরে চলে যায়। না স্যার, আপনারা ভুল ভাবছেন। আমার মা হোক কিংবা বাবা কিংবা ইরফান, ওরা আমার উপর রেগেছিল, কিন্তু ওনারা আমাকে বা হেনাকে মারার কথা কখনো ভাববেন না। ওখানে রাখ, ওইটা নামিয়ে রাখ। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আপনাদের সূত্র অনুযায়ী প্রায় সব জায়গাতেই আমি খোঁজ নিয়ে দেখেছি। বাড়িতে দুটো মেয়ে ছিল আর দুটো মেয়েরই বিয়ে ভেঙে গেছিল, এটা সবাই জানতো। এবার বাড়ির কোন সদস্য মার্ডার প্ল্যান করেছে এটা বলা একটু মুশকিলের। সেলিম, এই মুহূর্তে আমাদের কাছে দ্বিতীয় কোনো অ্যাঙ্গেলও নেই। স্যার, আমার মনে হচ্ছে আমরা গোলক দাদার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। মানে? স্যার, মনে হচ্ছে এখানে কোনো পুরনো অ্যাঙ্গেলই নেই। যা হয়েছে রানিংয়েই হয়েছে, যত সম্ভব পারিবারিক সমস্যার জন্যই হয়েছে এটা। ওই আমির আছে না, ওকে অনেক জিজ্ঞাসাবাদ করেছি, শুধু উল্টো ঝোলানোই বাকি আছে। স্যার আমি তো বলবো ওকে উল্টো ঝুলিয়েই দিন, হয়তো কেসটা সোজা হয়ে যাবে। এই আমিরের বিরুদ্ধে আমাদের একটাই পয়েন্ট আছে, এ নিজে আমাদের সামনে এসে বলেনি যে ও হেনার বয়ফ্রেন্ড আর ওকে বিয়ে করতে চায়। আর এই আমির ওর শেষ যাত্রায় সামিলও হয়নি, কবরস্থানের দূরে দাঁড়িয়ে ছিল। ওকেই আমাদের প্রাইম সাসপেক্ট মনে করে এগোই। আর একবার জিজ্ঞাসাবাদ করি। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে সেই মেয়েটার সঙ্গে সারা জীবন কাটাতে চাইবেন, বিয়ে করে সুখী সংসার চাইবেন। তাকে কেন মারতে চাইবেন স্যার? আপনাদের কি হয়েছে? আর হিনা তো আমার বিয়ের প্রস্তাবও মেনে নিয়েছিল। কবুল করার পর তো দোনামোনাও করছিল, আর একবার ভাবার সময়ও তো চেয়েছিল তোমার কাছে। না, আর একবার কেন ভাবতে চেয়েছিল আমির? সত্যি বলতে আমি নিজেও জানি না কেন। হ্যাঁ, কিন্তু একবার বিয়ের জন্য হ্যাঁ বলার পরেও জানি না ওর কি হয়ে গেছিল। ও বদলে গেছিল। বদলে গেছিল? কেমন বদলে গেছিল? তুমি এই কথা তো আগে বলনি। বলিনি কারণ এই কথাটা আমি নিজেও জানতাম না। সত্যি কথা বলতে এখনো জানি না যে ওর কি হয়েছিল। সেটা আমার সন্দেহ ছিল নাকি ও সত্যিই কোনো বিপদের মুখে পড়েছিল। আমির, পরিষ্কার করে বল তোর কেন মনে হয়েছিল হেনা বদলে গেছে? আমাদের কাজের সেকেন্ড স্ক্যানিং, সেকেন্ড কোশ্চেন অনেক ক্ষেত্রেই কাজে দেয়। ব্রেক থ্রু কি পাওয়া গেছিল? একটা ক্যারেক্টার পাওয়া গেল। এই কেসে একটা নতুন ক্যারেক্টার এন্ট্রি নিল যে ওখানেই ছিল, ওই সিচুয়েশনেই, কিন্তু আমরা সেটা পরে বুঝতে পারি। রেহান এন্ট্রি নেয় এই কেসে। এই কেসে আমাদের সামনে সেটাই ছিল যেটা একভাবে আমাদের দেখানো হয়েছিল, যাতে আপনার প্রশ্নই না করি। সন্দেহের কোনো কারণই ছিল না আমাদের কাছে, কিন্তু আমাদের সামনে একটা আংটি ছিল। এই আংটি মানে এই সোনার রিংটা যখন এই কেসেতে ফিট করে গেল, তখন এই কেসটা ক্র্যাক হলো। আমার সন্দেহ হয়েছিল স্যার হিনা অন্য কারোর সঙ্গেও দেখা করছে। আর আমি হিনাকে জিজ্ঞাসাও করেছিলাম, কে দিয়েছে তোমাকে এই আংটিটা? আমার হাতের আংটিটা শুধু আমারই। হিনা আংটি এঙ্গেজমেন্টের পরে পরে। এমনিও পরে আমির। হিনা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। আর যখন আমি তুমি বলি তখন তাতে সোহেলও থাকে। হিনা, কি হয়েছে এমন? তোমার চোখে দূরত্ব দেখতে পাই আমি। সবকিছু কত সুন্দর আর কত ভালো ছিল আমাদের জীবনে। আমির, আমি তোমায় আবারও বলছি, আমার জীবনটা অনেক অন্ধকারের মধ্যে দিয়ে গেছে। দেখো আমির, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সময় লাগবে। ও আমাকে কখনো বলেইনি যে অন্য কেউ ছিল কি না। না কখনো এটা বলেছে যে দুটা নাই কি নিয়েছিল, আমাদের সম্পর্ক নিয়ে নাকি আমাদের বিয়ে নিয়ে। তুমি খোঁজ নাওনি আর কেউ ছিল কিনা? কিভাবে জানতে পারতাম স্যার? এনা তো কিছু বলতেই চাইছিল না। সব থেকে বেশি সন্দেহ নিজের ওপর হচ্ছিল যে আমি ভুল বুঝছি না তো। তারপর ভাবলাম না, যাই হয়ে যাক, আমি ফারিনের সঙ্গে দেখা করি। ও কিছু বলছেই না, আমার দিকে তাকিয়েও দেখে না। এমন মনে হয় যেন আমরা দুজন দুজনকে কখনো চিনিই না। ওর বাঁ হাতের আঙুলের ওই আংটিটা আমি কখনো দেখিনি। সেই ব্যাপারে ও কিচ্ছু বলছে না। ওর বদলে যাওয়ার পেছনে আংটিটার কোনো না কোনো কারণ আছে। আমি জানি না যে ওর কি হয়েছে, কিন্তু আমিও ওকে আংটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বল না রে। আরে আমি তো খুব রোমান্টিক, এই আংটিটা আমির দিয়েছে তো, বল না।
আরে বাহ, তুই আমাকেই বলবি না? আমার থেকে লুকিয়ে রাখবি এটা? দেখ, এত ন্যাকামি করিস না, বল বল না। কিন্তু আমাকে বলেছিল যে আংটিটাও নিজেই কিনেছিল। আমার বিশ্বাস হয় না। আমি কিন্তু ওকে সন্দেহ করি না, ও সবাইকে মিথ্যে বলতে পারে, কিন্তু আমাকে নয়। আমি ওকে পুরোপুরি বিশ্বাস করি। বিশ্বাস বিশ্বাস হয়, আর সত্যিটা সত্যি। আর আমার এখন মনে হচ্ছে তোমারও হিনার ওপর সন্দেহ আছে। কোনো একটা কথা আছে না যেটা তুমি আমার থেকে লুকাচ্ছ? না আমির, এরকম কোনো ব্যাপার নয়। অন্য কেউ আছে না ওর জীবনে? আমি শুধু এইটুকুই জানি, হিনার কাছে সবচেয়ে বড় সত্যি তুমি। ওকে তুমি সব থেকে বেশি খুশি রাখতে পারো, আর কেউ নয়। এটা প্রায় 1 মাস আগের কথা স্যার। তারপর হিনা আমার সঙ্গে কখনো কখনো দেখাও করতো না, ফোনেও আমাদের কথা হতো না। কখনো বললে সেটা আমিই করতাম। আমি বুঝতেই পারছিলাম না আমাদের সম্পর্কটা কিভাবে ভেঙে যাচ্ছিল। তারপর এই খবরটা, আমি তো একদম শেষ হয়ে গেলাম স্যার। তুই নয়, হেনা শেষ হয়ে গেছে। শেষ করা হয়েছে, তাও পুরো প্ল্যানিং এর সঙ্গে। মাত্র 1 মাসের মধ্যে কি করে সব ম্যানেজ করলি আমির? স্যার, আমি যদি ম্যানেজ করতে পারতাম তাহলে এটা খোঁজ করতাম যে আমার আর হিনার সম্পর্কে কার নজর লাগলো। ওই আংটিটা স্যার। আমির আর হেনা দুজনকে ভালোবাসতো, বিয়ে করতে চেয়েছিল। এই আংটি ফাংটির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, পরই হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর কেন জানি না অচেনা হয়ে গিয়েছিল। আমরা ততটাই জানতে পারতাম যতটা হিনা আর ফরিন আমাদের বলতো স্যার। আমিরের ব্যাপারেও আমরা অনেকদিন পরে জেনেছিলাম স্যার, কিন্তু হেনা দিদি নিজে সামনে এসে আমাদের এই কথাটা বলেছিল। আংটির ব্যাপারটাও সামনে এসেই বলেছিল হয়তো। সেটা তো বলেনি স্যার, যদি বলতো তাহলে তো আপনাদেরকে বলেই দিতাম। ফরিন আপনাদের কি পথের কাটা হয়ে গিয়েছিল, যাকে সরিয়ে দিতে চেয়েছিলেন? নাকি ফরিনের নামে সুপারি দিয়েছিলেন আর ভুলবশত মারা গেল হেনা? খুব বাজে কথা বলছেন কিন্তু স্যার আপনি। ফরিন আর হিনা দুজনেই আমার মেয়ে, দুজনেই চাঁদ আর সূর্যের মতো আলাদা ছিল। মানছি পারিবারিক সমস্যা ছিল, কোন বাড়িতে হয় না স্যার। তাতে কি মেয়েদের সুপারি দিয়ে দেব? আপনারা আমাকে কি ভাবছেন? না, কিছু বলেনি হেনা আমাকে। সব কিছু বলতো আগে, সব কিছু শেয়ার করতো আমার সঙ্গে, কিন্তু এটাই বলল না। কিংবা হয়তো বলতেই চাইনি আমায়। জানি না কেন স্যার। পাক্কা জানো না, নাকি তুমি সত্যি জানো? আগে না স্যার, আমি সত্যিই জানি না। ফরিন, আমার যেন কেন মনে হচ্ছে তোমার ভেতরে চোট আছে, যেটা তুমি বলতে পারছো না। তোমার বোন সব থেকে বেশি তোমার কাছের ছিল, সেই তোমাকে বলেনি যে ওর জীবনে কেউ ছিল কি ছিল না? স্যার, খারাপ লেগেছিল এটা জানতে পেরে যে হেনা আমার কাছ থেকে কিছু লুকিয়েছিল। স্যার, জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে সব থেকে কাছের মানুষটা, যাকে আপনি ভরসা করেন, সেও আপনার থেকে কিছু লুকোয়। মনে হচ্ছে এই আংটিতে কোনো রহস্য লুকিয়ে আছে। হেনার আমিরের থেকে মন কেন উঠে গেল? কেন হেনা এই আংটির ব্যাপারটা নিজের বোন ফারহিনকেও বলল না? এটাই সিঙ্গেল সূত্র আমাদের হাতে। গাজিয়াবাদের যত সোনার দোকান আছে সব জায়গায় খোঁজ নাও, আর খোঁজ নাও এই আংটি হেনাকে কে দিয়েছিল। ঠিক আছে? ঠিক আছে স্যার। হেনার ফোন রেকর্ডসের রিস্ক্যানিং দরকার। হেনার জীবনে আর কে ছিল যাকে আমরা দেখতে পাইনি? এটা গানের সাইলেন্সার, মাখনের মতো চলে। তোর কাজ হয়ে যাবে, গিয়ে ঠুকে দে। ও আমার দিদি, আমার বন্ধু, আমার সব কিছু। ওর ওপরেই তো তোর সন্দেহ, ওর ওপরেই তো রেগে আছিস তুই। তাহলে আগে ঠিক কর কি করবি। মনে মনে রাগটা পুষবি নাকি বদলা নিয়ে সারা জীবনের মতো একেবারে শান্তি পাবি?
ওর ওপরেই তো তোর সন্দেহ, ওর ওপরেই তো রেগে আছিস তুই। তাহলে আগে ঠিক কর কি করবি, মনে মনে রাগটা পুষবি নাকি বদলা নিয়ে সারা জীবনের মতো একেবারে শান্তি পাবি। কি হয়েছে জায়দা? আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, মানে? পুরো সত্যিটাও বলিনি। জায়দা, পরিষ্কার করে বলো। দশ দিন ধরে খোঁজার পরে গুড নিউজ হাতে পেয়েছি স্যার। দোকানটা খুঁজে পেলি? সিসিটিভি থেকে সিডিও বানিয়ে নিয়েছি স্যার, আর আংটিটা যে কিনেছে তার হিস্ট্রিটাও বার করে নিয়েছি। আমার এই আংটিটা পছন্দ। তাহলে ব্যাস, এটা তোমার, দামের চিন্তা করার দরকার নেই তোমার। ব্যাস, এটা নিয়ে নাও। মুস্তাক ভাইয়ের রিকভারি এজেন্ট রেহান সিদ্দিকী, নাম করা হিস্ট্রি সিটার স্যার। এই হিস্ট্রি শিটার রেহান সিদ্দিকী হেনার জীবনের নতুন লোক। ওর থেকে জেনে নি স্যার। আরে এত ধাক্কা দেওয়ার কি আছে, পেছনে কি কুকুর তাড়া করছে? কুকুরের বাবা রেহানদা, তোমাকে না পুলিশ খুঁজছে। আরে ওদের সাথে কতদিন ধরে তো চোর পুলিশ খেলছি। কেউ বলছিল কি যে ওই হিনার মার্ডার কেসে খোঁজা হচ্ছে তোমাকে। জাহিদা, তুমি এত বড় কথা আমাদের কাছে এতদিন গোপন রাখলে? আমার বড় ভুল হয়ে গেছে, ক্ষতিও হয়ে গেছে। আমি ফরিনের কথা চুপ হয়ে গেছিলাম। স্যার আমি শুধু ওকে আংটি কিনে দিয়েছিলাম, পরে সব হিস্ট্রি শোনাবো, কিন্তু এই মার্ডারের পেছনে আমি দায়ী নই। আপনি একটু বেশিই চুপ করেছিলেন, অনেক কিছু লুকিয়ে গেছেন। ওই ওই দুজন, হ্যাঁ দুজন, হ্যাঁ, কারা ওই দুজন? ওরা দুজন ছিল না। কি? ওই দিন দুপুরবেলা কেউ আমাদের বাড়িতে দরজা ধাক্কায়নি। তাহলে সেদিন কি হয়েছিল জাহিদা? রেহান সিদ্দিকীর সাথে আপনার মেয়ে ফরিনকেও আমরা জেলে নিয়ে গেছি। স্যার, ফারিনের রেকর্ড যদি আরেকবার চেক করতাম তাহলে ফারিন আর রেহানের সম্পর্কে পর্দা উঠতো, কিন্তু এটা জরুরি নয় যে ফোনের পর্দা থেকে উঠলে সম্পর্কেরও পর্দা উঠে যেত। পর্দা যখন উঠেই গেছে, স্টেজে অভিনেতাদের এন্ট্রি হোক, বিশেষ করে ফারিন। দুজন পুরুষের জন্য আমার আর আমার প্রিয় দিদির মাঝের তফাৎটা পরিষ্কার হয়ে গেছিল। এই দুজন পুরুষ তারা ছিল না যারা সেই দিন আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেই দুজন লোক ছিল যাদের সাথে আমরা বাকি জীবনটা আনন্দে কাটাবার স্বপ্ন দেখেছিলাম। বলতেই হবে, বহু বছর বাদে এত সুন্দর অ্যাক্টিং দেখতে পেলাম। অ্যাক্টিং তো অ্যাক্টিংই হয়, আসল হলে খ্যাতি চূড়োয় পৌঁছতে। কি দারুণ সাসপেন্স তৈরি করেছিল দুজন হত্যাকারী। এই অভিনয়ে তোমার মাকেও সামিল করে নিয়েছিলে, এমনকি তার মুখও বন্ধ করে দিয়েছিলে। কিভাবে? চল, এত বেশি ন্যাকামি করিস না, বল। ফরিন এই আংটিটা আমায় রেহান দিয়েছে। কি? রেহান দিয়েছে?
কেন? স্যার, রেহান আমার বয়ফ্রেন্ড, যেরকম হিনার আমির। আমার রেহানের সঙ্গে সব ঠিক হয়ে গেছিল। বলতে পারেন ভাগ্য আমাদের দুজনকে পছন্দের মানুষ দিয়ে দিয়েছিল। রেহান আর হেনা একে অপরকে চিনতো? স্যার, আমি পরিচয় করে দিয়েছিলাম ওদের। যেরকম হেনা আমিরের সঙ্গে আমার পরিচয় করিয়েছিল, সেরকম আমিও করেছিলাম। রেহান আর হিনার পরিচয়টা করিয়ে দিই। রেহান আমায় ভালোবাসে ফারিন। দেখ হেনা, এটা যদি ঠাট্টা হয় তাহলে কিন্তু ভালো হবে না। এরকম মজা আমার পছন্দ নয়। ফারিন, আমি এর আগে কখনো এরকম মজা তোর সাথে করেছি? আমি সত্যি বলছি ফারিন, রেহান আমাকে ভালোবাসে। রেহান, এই আংটিটা খুবই সুন্দর। সে তো নিশ্চয়ই, আর তুমি পড়েছো বলে বেশি। সত্যি? সত্যি তোমাকে খুব সুন্দর দেখতে হেনা, মন থেকেও আর দেখতেও। তুমিও খুব ভালো রেহান, আমিও তোমাকে পছন্দ করি। পছন্দ? তুমি আমাকে খুব পছন্দ করো। যখন আমি তোমার সামনে আসি তুমি কেরাম একটা হয়ে যাও। তুই এটা করতে পারিস না, একদম পারিস না। রেহান শুধু আমার। হেনাকে পছন্দ করিস তুই? হ্যাঁ, হেনাকে পছন্দ করিস। আমি তোদের পরিচয় করে দিই, আর আমার পেছনে তুই এসব করছিস। হ্যাঁ, ওর সঙ্গে বিয়ে করবি তুই, ওকে বিয়ে করবি তুই। হ্যাঁ, কি ভাবিস নিজেকে? কি ভাবিস তুই নিজেকে? আমার কথাটা শোন, আমার কথা শোন। আরে পাগল হয়ে গেছিস নাকি? তোর বোনের সাথে অ্যাফেয়ার করব? আরে ওটা তোর বোন, ওই দুঃখী মুখ নিয়ে সবসময় ঘোরে, তাই ভাবলাম একটা আংটি গিফট করে দিই, ভালো লাগবে ওর। আমি কি করে বুঝবে এটাকে ও ভালোবাসা ভেবে বসবে? তাহলে তুই ওকে আংটিটা দিলি কেন? হ্যাঁ, আর তুই ওকে কি বলেছিস? যে তুই ওকে আমার থেকে বেশি ভালোবাসিস? ওর মতো মেয়েকে তুই পছন্দ করিস? আমি অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড। এনে কি পাগল হয়ে গেছে? এইসব বলেছে তোকে ও? আমি ওরকম কিচ্ছু বলিনি। আমি শুধু তোকে আর তোকেই ভালোবাসি, শুধু তোকে। স্যার, একদিকে রেহান বলছিল যে ওর মনে আমি ছাড়া কেউ নেই, আর অন্যদিকে হেনা ওকে বিয়ে করার কথা বলছিল। স্যার, স্যার আমি পাগল হয়ে যাচ্ছিলাম স্যার, পাগল হয়ে যাচ্ছিলাম আমি। কি রে হেনা, কি বললি তুই? শুনলি তো তুই, রেহান আমাকে বিয়ের ব্যাপারে বলেছে, আর আমি হ্যাঁ বলে দিয়েছি। আমার ওপর হিংসে করে করে তুই পাগল হয়ে গেছিস, তোর মনে শুধু রাগ আছে। ফারিন, রেহান আমাকে ভালোবাসে, আর আমিও। শোন, রেহান আমার বয়ফ্রেন্ড। ও আমাদের ছোটবেলার জ্যামিতি বক্স বা ড্রেস নয় যে একে অন্যের সঙ্গে ভাগ করে নেব। আমির তোর। হেনা, তুই তোর নিজের, আমাদের সকলের জীবন নষ্ট করে দিচ্ছিস। আমিরই তোর জন্য সঠিক। না, আমি ঠিক না। ও আমার সোহেলকে ভালো একটা জীবন দিতে পারবে না। হ্যাঁ, রেহান সেটা পারবে। ও আমাকে আর সোহেলকে দুজনকেই ভালো রাখবে। তুই অহংকারে পাগল হয়ে গেছিস, তোর সত্যি ওষুধ খাওয়া দরকার। অহংকারের কোনো ওষুধ থাকলে তুই আগে সেটা নেই। ছোট থেকে তোর রূপ নিয়ে খুব অহংকার ছিল, তাই না? সবসময় আমি খারাপ, তুই খুব ভালো, এটা মনে করতিস, তাই না? আর রেহান এখন তোর থেকে আমাকে সুন্দর বলছে বলে তুই হিংসা করছিস। হেনা, এই সমস্ত ছাড়। তুই রেহানকে আমার থেকে কেড়ে নিতে পারবি না। যদিও তোর হতো তাহলে আমার মন চুরি করতো না। যদিও তোকেই ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করার কথা ভাবতোই না। ফারিন, এটাই ভালো হয় যে তুই সরে যা। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। এই নে, এটা রাখ। তুই আমাকে বিশ্বাস করিস না, না? এনাকেও বিশ্বাস করিস না? তাহলে ব্যাস, সব সমস্যার সমাধান করে দেবে এটা। কখনো বিশ্বাসঘাতকতা করে না। তুই যা সিদ্ধান্ত নিবি এ তোর সঙ্গেই থাকবে। স্যার, আমি ওকে মারতে চাইনি। আমি সেদিন দুপুরেও ওর কাছে হাত জোড় করেছিলাম। আমি হাত জোড় করছি তোর কাছে, আমাদের দুজনের জীবনটা বরবাদ করিস না তুই। জীবন তো তুই বরবাদ করছিস ফারিন। রেহান আমার। আমির তোর। আমির, তুই জানিস ও শুধু তোর জন্যই পৃথিবীতে এসেছে। ও তোকে বিশ্বের সব থেকে সুন্দরী মহিলা ভাবে। ও তোকে ফারাজের মতো অন্য কারোর মতো করে ভালোবাসে না। তুই যেরকম সেভাবেই ও তোকে ভালোবাসে। কিন্তু তুই এরম বদলে গেলি কেন? বদলে তো তুই গেছিস ফারিন। কি করে? কবে থেকে? সব সময়ের জন্য। ছোট থেকেই তো তোর ছায়া হয়ে রয়ে গেলাম রে আমি। এটা মিথ্যে কথা হেনা, আমরা সমস্ত কিছু ভাগ করেছি। হ্যাঁ, ভাগ করেছি, কিন্তু তাতেও প্রথম অধিকারটা তোর ছিল। তুই ব্যবহার করেছিস জিনিসটা। আর তুই জানিস ফারিন, সবচেয়ে বেশি তুই আমাকে ব্যবহার করেছিস। তোর হোমওয়ার্ক করে দিতাম,
মা বাবার কাছে বকা খেয়েছি তোর জন্য। এদিও তুই বেশি পেতিস। ব্যাস, অনেক হয়েছে। রেহান আমাকে ভালোবাসে, ব্যাস তাই ও আমার। দেখে না, রেহান কোনো ছোটবেলার খেলার পুতুল নয় যাকে আমরা ভাগ করে নেব। ও আমার ভালোবাসা, আর আমি ওর সঙ্গে গোটা জীবনটা কাটাবো। তাই তুই দূরে চলে যা। দূরে তো তুই চলে গেছিস ফারিন, আমার থেকে, রেহানের থেকে, এইসব সত্যি থেকে। হেনা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুই আমার আর রেহানের জীবন থেকে সরে যাবি কিনা? আমি যাব না, তুই চলে যাবি। আমি না, তুই দূরে চলে যাবি। কি করছিস ফারিন? মা, মা, মা! মা, দেখো না, হেনা আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিচ্ছিল, আমার রেহানকে কেড়ে নিচ্ছিল। ও ও আমার ভালোবাসা। মা, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি এটা কাউকে বলবে না, লুকিয়ে যাবে এই ব্যাপারটা। দেখো, হেনা তো আর বেঁচে নেই, তাই এই কথাটার কাউকে বলো না, নাহলে আমার জেল হয়ে যাবে। মা, কথা দাও না আমাকে, তুমি কথা দাও। হ্যাঁ ফারিন, বলো। রেহান কোথায়? রেহান দা তো কাজে গেছে বাইরে। কি হয়েছে? রেহানের ফোনটা অফ কেন? আর তুই এখন কি করছিস বলতো? আমি তো ঘোরাঘুরি করছিলাম। তুমি বলো না, কি দরকার, কি হয়েছে? তুই একটা কাজ কর, বাস স্টপে দেখা কর এক্ষুনি। এক মেয়েকে বাঁচাতে গিয়ে আমি আর এক মেয়ের খুনিকে লুকিয়েছি। আমার ভুল হয়ে গেছে। আপনি যেটাকে নিজের ভুল বলছেন, আইনের ভাষায় সেটা অপরাধ। ফারিনের মিথ্যে গল্পে আপনি সঙ্গ দিয়ে আইনকে ভুল রাস্তায় নিয়ে যেতে চেয়েছেন, শাস্তি তো হবেই। স্যার, আমি এই বন্দুকটা সলমানকে বাস স্টপে দিয়ে এটা বলে যে রেহানকে ফেরত দিয়ে দেয় যেন। স্টেটমেন্ট লিখে নাও ওর। যে কোনো ভাবে ওই রেহানের মুখ খোলাও, যেভাবেই হোক ওই গানটা আমার চাই। স্যার, স্যার আমি শুধু ওকে গান দিয়েছিলাম, তার থেকে বেশি কিছু করার প্ল্যান আমার ছিল না। হেনাকে মারার সিদ্ধান্ত পুরোপুরি ফারিনের ছিল স্যার, পুরো ফারিনের। এই কেসটা প্রথম দিনই সলভ হয়ে যেত যদি আমাদের সেটাই বলা হতো এক্স্যাক্টলি যেটা ঘটেছিল। যদি হেনা আর ফারিনের মা জাহিদা সত্যি বলতেন। অবশ্য অনেক ঘুরপথে চক্কর কেটে হলেও সেই কথাটাই প্রমাণ হলো যে মিথ্যার ওপর সত্যের জয় অবশ্যম্ভাবী। আর অপরাধ কখনো লুকোনো যায় না, ঠিক ধরা পড়েই। স্যার, অপরাধী তো ধরা পড়েছে, কিন্তু অপরাধের মোটিভ কি ছিল? হেনাকে মেরে ফারিন কি হাসিল করতে চেয়েছিল? রেহানকে? হিস্ট্রি শিটারকে? যে দুই বোনের সঙ্গে চিটিং করছিল, খেলছিল, আর ওরা দুজনেই কথাটা বুঝতে পারেনি। অদ্ভুত। অ্যাকচুয়ালি অতটাও অদ্ভুত নয়। অবৈধ অ্যাফেয়ারেতে বেশিরভাগ অপরাধের মোটিভ হলো রাগ অথবা প্রতিশোধ। ওই আবেশে অপরাধের নিষ্ফলতাকে বোঝার কমন সেন্স সেটাই সবার আগে চলে যায়। বেশিরভাগ সময় অপরাধের আফটার এফেক্টের প্রতি মানুষ চোখ বুজে থাকে, আর অপরাধের সংকেতটাকে শুনতে চায় না। প্রত্যেক অপরাধ পোটেনশিয়াল অপরাধীকে কমপক্ষে একটা ওয়ার্নিং সিগন্যাল দেয়, এ ভাই দাঁড়াও, ভাবো, এই অপরাধের রাস্তায় ডেঞ্জার আছে। বিপদ শুধু তারই নয় যাকে তুমি তোমার রাস্তা থেকে সরাতে চাইছো, বরং ঠিক ততটাই বিপদ তোমারও আছে। আইনের হাত থেকে বাঁচাটা ইম্পসিবল, তাও লোকে অপরাধ করে। ধ্বংসের পরিণতি সামনে দেখতে পায় অপরাধী, তারপরেও সেই রাস্তাতে হেঁটে নিজে ধ্বংস হয়, নিজের বরবাদিকে নিমন্ত্রণ জানায়।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.